হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি সিলেবাস ইন ডিটেলসে আলোচনা করব, যেটা আগামী ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 এবং মেন্স 2024, 2025 প্রিলিমস এবং মেন্স সমস্তটাই আলোচনা করব। কোন চ্যাপ্টার্স থেকে কী ধরনের প্রশ্ন আসে, এমসিকিউ বেসড কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ রাইটিং প্রশ্ন এলে সেখান থেকে কী প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমি এখানে আলোচনা করব। তো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন এই পোর্শনটা প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। যদিও হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে চ্যাপ্টার শুরু হয়, মূলত লক্ষ্মীকান্তের যে বইটা রয়েছে সেটার বিকল্প এখনও পর্যন্ত কোনো বই আসেনি। সব থেকে ভালো যদি বলা হয় ইন্ডিয়ান পলিটির বই, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি। তো যাই হোক, সেখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করা আছে, কিন্তু আমরা প্রিয়াম্বেল দিয়ে আলোচনাটা শুরু করবো, কারণ প্রস্তাবনাই হচ্ছে আমাদের সংবিধানের শুরুতে প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে প্রস্তাবনা, যেটাকে অবজেক্টিভ রেজলিউশন হিসেবে উত্থাপন করা হয়েছিল। উদ্দেশ্য, আমাদের সংবিধানের কি উদ্দেশ্য, আমাদের দেশটা ঠিক কেমন হবে, সেই সমস্ত বিষয়ে ডিটেলসে লেখা আছে, বা আমরা বলতে পারি সংবিধানের ক্ষুদ্র সংস্করণ, সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো এর মধ্যে লুকিয়ে রয়েছে। তো প্রিয়াম্বেলে ঠিক কি বলা রয়েছে, প্রিয়াম্বেলের যে টার্মসগুলো ইউজ করা আছে, সভারিং, সোশিয়ালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক, ফ্র্যাটার্নিটি, ইন্টিগ্রিটি ইত্যাদি নানান শব্দ, সেই শব্দের মিনিংটা কি সেটা থেকে এমসিকিউ প্রশ্ন আসে। 42তম সংবিধান সংশোধনীতে 3টে শব্দ যোগ করা হয়েছিল, সভারিং, সোশিয়ালিস্ট এবং ইন্টিগ্রিটি, এইটা জিজ্ঞাসা করা হয় প্রচুর। শরণ সিং কমিটি, তাদের কি রেকমেন্ডেশন ছিল সেটা জিজ্ঞাসা করা হয়। এগুলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, সরাসরি ডাইরেক্ট কোয়েশ্চেন এমসিকিউ। এখান থেকে ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য কি পড়তে হবে, প্রথমত প্রিয়াম্বেলটা পুরোটাই লিখতে দিতে হতে পারে, লেখা, যেটা আমাদের প্রস্তাবনা, যেটা আমরা যে কোনো গভর্নমেন্টের বইতে পাই। উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে যে অংশটা শুরু হয় সেটা সরাসরি লিখতে দিতে হতে পারে, বা এই প্রস্তাবনা থেকে আমরা আমাদের সংবিধান প্রণেতারা সংবিধানকে কীরকম ঠিক করতে চেয়েছিলেন সেইগুলো বলা হতে পারে। তার অর্থ আমাদের প্রত্যেকটা যে অংশ, প্রস্তাবনার যে প্রত্যেকটা শব্দ, সেগুলোকে আমরা ইন ডিটেলসে ব্যাখ্যা করব, পুরোটাই ব্যাখ্যা করতে হবে, এরকম ডাইরেক্ট কোয়েশ্চেন হবে এখান থেকে। তো প্রস্তাবনা থেকে এরকম ধরনের প্রশ্ন হতে পারে বা হয়ে থাকে। এরপরে পরবর্তী যে অংশ, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মূল যে অংশগুলো সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। কি বলা হচ্ছে এখানে, একেবারে ব্রিটিশরা আসার সময় থেকে আমাদের দেশে কোন কোন সংবিধানের কি কি আইন নিয়ে আসা হয়েছিল, তার কি গুরুত্ব ছিল, সেগুলো জিজ্ঞাসা করা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা জানি, 1935-এর যে ভারত শাসন আইন নিয়ে আসা হয়েছিল, সেখান থেকেই আমাদের সংবিধানের অধিকাংশ বিষয় নেওয়া হয়েছে, সেখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন হবে। আর কি, 1909-এর যে মর্লে মিন্টো রিফর্ম এসেছিল সেটা, বা চার্টার অ্যাক্ট, অনেক পুরাতন যেগুলো 1813, 1833 এরকম যে চার্টার অ্যাক্টগুলো এসেছিল, সেগুলো থেকে প্রশ্ন হতে পারে। তো এখান থেকে প্রচুর প্রশ্ন হওয়ার জায়গা রয়েছে এবং হয়ে থাকে। পিটস ইন্ডিয়া অ্যাক্টে কী বলা হয়েছিল ইত্যাদি ইত্যাদি ফ্যাকচুয়াল কোয়েশ্চেনের সম্ভার একটা এখানে রয়েছে। তো এখান থেকে ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য কি প্রশ্ন হতে পারে, এরকম প্রশ্ন হতে পারে, 1909-এ যে মর্লে মিন্টো সংস্কার এসেছিল, সেখানে সেপারেট ইলেক্টোরেট প্রথম নিয়ে আসা হয়, তার কি গুরুত্ব রয়েছে সেটা লিখতে দেওয়া হতে পারে। তো অসম্ভব গুরুত্বপূর্ণ এটা, আমরা জানি সেখানে মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়েছিল, অর্থাৎ শুধুমাত্র একটা জায়গাতে শুধুমাত্র মুসলিম প্রতিনিধি সেখানে দাঁড়াবেন ভোটে, এবং সেখানে তারা মুসলিমরাই ভোট দেবেন, তাকে সেপারেট করে দেয়া, এই যে সেপারেশন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যার খুব খারাপ প্রভাব কিন্তু আমাদের ভারতের ইতিহাসে পড়েছিল। এই সেপারেশন থেকেই প্রথম শুরু হয়। এরপরে রামসে ম্যাকডোনাল্ডের সময় আরও সেটাকে বিস্তৃত করা হয়, বিভিন্ন গ্রুপকে তাদেরকে সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়েছিল। তো এরকম ভারতের যে ভারত বিভাগ হওয়া, তার কিন্তু একটা গোড়া, তার একটা সূত্রপাত ছিল এখানে। তো এইভাবে আমাদেরকে এগুলো ব্যাখ্যা করা হতে পারে। বা 1935-এর আইনে কী কী নতুন জিনিস নেওয়া হয়েছে, বা 1935-এর আইন থেকে আমরা সংবিধানে কী কী নেওয়া হয়েছে, সেটা থেকেও ডেসক্রিপটিভ রাইটিং আসতে পারে।
1909-এর যে আইন এসেছিল, 1919-এর যে আইন ছিল ভারত শাসন আইন, সেখানে কি নিয়ে আসা হয়েছিল, কী কী বিষয়ে বলা হয়েছিল, সেটাও ডাইরেক্ট কোয়েশ্চেন হতে পারে ডেসক্রিপটিভ রাইটিং, এরকম প্রশ্ন হবে। ড্রাফটিং কমিটি, খসড়া কমিটিতে কারা ছিলেন, কোন কোন কমিটি আরও ছিল, স্টিয়ারিং কমিটি ইত্যাদি, আরও অনেক কমিটি ছিল সংবিধান তৈরির জন্য। তো সেই সব কমিটিগুলোতে কারা ছিলেন বা কতজন সদস্য ছিল ড্রাফটিং কমিটি, এরকম ধরনের এমসিকিউ প্রশ্ন এখান থেকে হয়। আর কি, কোন দেশের থেকে কি প্রভাব রয়েছে আমাদের সংবিধানে, কোন দেশের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, সরাসরি প্রচুর প্রশ্ন হয় এখান থেকে, এটা আমরা জানি। এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। তো এইটা এমসিকিউতে প্রচুর এখান থেকে প্রশ্ন হয়। এখন ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে আর কি প্রশ্ন এখান থেকে হবে, যে ভারতীয় সংবিধানের এই যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, ভারতীয় সংবিধানে কি দুর্বলতা রয়েছে বা এর পজিটিভ দিকগুলো কী কী। আমরা জানি ভারতীয় সংবিধানকে আইনবিদদের স্বর্গ বলা হয়, সবচেয়ে বড় লিখিত সংবিধান বলা হয়, জটিল সংবিধান বলা হয়। তো দুর্বলতার দিকগুলো কী রয়েছে সেগুলো জিজ্ঞাসা করা হতে পারে। যেমন একটা বলা হয় যে যারা সংবিধান লিখেছেন, সংবিধান সভায় যারা ছিলেন, গণপরিষদে যারা ছিলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যারা ছিলেন, তারা সরাসরি মানুষের ভোটে কিন্তু যাননি, তারা ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে গিয়েছিলেন। এটা একটা দুর্বলতা তুলে ধরা হয়। জটিলতা তো রয়েইছে, কারণ যারা সংবিধান রচনা করেছিলেন প্রত্যেকেই ছিলেন আইন সম্পর্কে তারা পড়াশোনা করেছিলেন, যারা মূল কমিটিতে যারা প্রধান ছিলেন তারা। সুতরাং আমাদের সংবিধানটা জটিল হয়েছে, এই সমস্ত বিষয় এখানে উল্লেখ করা হতে পারে। আমি ছোট করে বললাম, ডেসক্রিপটিভ রাইটিংয়ের সময় এগুলো আমরা ডিটেলসে জানব। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, আমাদের দেশের এখানে আমরা সংবিধানের মূল অংশে ঢুকে যাচ্ছি। সংবিধানের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেই অনুযায়ী সিলেবাসটা এরপর পরপর এগোচ্ছে। আমাদের দেশ কতটা এলাকা নিয়ে রয়েছে ইত্যাদি ইত্যাদি, আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত এখানে বলা রয়েছে। কিভাবে কোনো রাজ্যের নাম পাল্টানো সম্ভব, কোন কোন আর্টিকেলে সেটা রয়েছে, বা আমাদের দেশের কোনো এলাকা আমরা অন্য দেশকে তুলে দিতে পারি কি না, পারলে কিভাবে পারি, বা অন্য কোনো দেশের অংশ আমাদের দেশে অন্তর্ভুক্তিকরণ হতে গেলে কিভাবে হতে পারে, পার্লামেন্টকে সেই সংক্রান্ত কতটা ক্ষমতা দিয়েছে আমাদের সংবিধান, এইগুলো এখানে বলা রয়েছে। এখান থেকেও সরাসরি ডাইরেক্ট কোয়েশ্চেন হবে। বেরুবাড়ি ইউনিয়ন মামলা এখানে হয়েছিল, আর্টিকেল 4-এ কিছুটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, সেই সব বিষয়গুলো এখানে বলা হতে পারে। বা এখানে আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে একটা প্রশ্ন তোলা হতে পারে যে কেন্দ্র সরকার চাইলে নতুন রাজ্য তৈরি করতে পারে, এবং কেন্দ্র সরকার বললে শুধু ভুল হবে, পার্লামেন্ট চাইলে কোনো নতুন রাজ্য তৈরি করতে পারে বা রাজ্যের নাম পাল্টে দিতে পারে, যদি সেই রাজ্যের সম্মতি না থাকে তাও পারে। তো এটা কি ঠিক? আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এটা আমরা একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে এটাকে আলোচনা করা হোক, এরকম প্রশ্ন হতে পারে। তো খুব ইন্টারেস্টিং এই জিনিসগুলো। আমরা যখন ডেসক্রিপটিভ রাইটিং করবো 2025-এর জন্য, তখন কিন্তু দারুণভাবে এগুলো আমাদের জানতে হবে, পড়তে হবে। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা হবে এরকম, আমরা যখনই পড়বো খুব ডিটেলসে জানবো, এবং আমরা প্রশ্ন করব যে আমাদের সংবিধানটা এরকম কেন হলো। এইটা যখন আমরা ভাবতে পারবো, তখন কিন্তু আমরা শিখব যে কিভাবে লিখতে হবে, কি কি লিখতে হবে। আমরা কিন্তু সেটা পড়ার সময়তেই জেনে যাব। কিভাবে আমরা প্রশ্ন করব যে আমাদের সংবিধানটা এরকম কেন হলো, কেন এরকম করা হয়েছে, তার কি ফলাফল হয়েছে, এখনো পর্যন্ত তার কি এফেক্ট রয়েছে, এইগুলো কিন্তু আমরা পড়ার সময়তেই আলোচনা করব। তাহলে আমাদের কিন্তু সমস্ত দৃষ্টিভঙ্গিতে আমাদের সংবিধানটাকে জানা হয়ে যাবে। শুধুমাত্র ফ্যাকচুয়াল ইনফরমেশন এখানে কালেক্ট করলে হবে না। ডেসক্রিপটিভ রাইটিংয়ের মজা এটাই, শুধু ইনফরমেশন নয়, এটাকে আমরা অ্যানালিসিস করছি, আমরা এটাকে ভাঙছি, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করছি। সেটা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ে সম্ভব, এবং সেটা কিন্তু খুব প্রয়োজনীয় বিষয়। যাই হোক, তো এইসব জিনিসগুলো এখানে আসবে। তারপরে রয়েছে সিটিজেনশিপ সম্পর্কে, আমাদের নাগরিক সম্পর্কে, নাগরিক কিভাবে হওয়া যায় আমাদের দেশে, অন্য দেশের মানুষরা কীভাবে নাগরিক হতে পারেন বা কারা কীরকম নাগরিকত্ব পাবেন, ইভেন কী কী ঘটলে নাগরিকত্ব চলে যেতে পারে, সেইগুলো 5 থেকে 11 নম্বর আর্টিকেলে আছে এই সমস্ত বিষয়। আমরা জানি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, সেটাকে কার্যকরী করা হয়েছে সম্প্রতি। তো সেটার কি ফলাফল হতে পারে সেটা নিয়ে এখানে ডেসক্রিপটিভ রাইটিং দেওয়া হতে পারে। এমসিকিউ তো হয়, প্রচুর এমসিকিউ হওয়ার জায়গা রয়েছে। আর্টিকেল 9 কি বলা রয়েছে, যে
কোনো দেশ, আমাদের দেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব স্বেচ্ছায় নিয়ে থাকেন, স্বেচ্ছায় ভলেন্টিয়ারলি কোনো দেশ নাগরিকত্ব দিলে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমাদের দেশের কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব নিজে নিজে নিয়ে থাকেন স্বেচ্ছায়, তাহলে তিনি কিন্তু এই দেশের নাগরিকত্বটা হারিয়ে ফেলবেন, তিনি আর এই দেশের নাগরিক থাকবেন না। এর প্রচুর প্রশ্ন হয় এটা। বা আমরা কিভাবে সিটিজেনশিপ অ্যাকুইজিশন পেতে পারি, বাই বার্থ, জন্ম এই দেশে জন্মালে কিভাবে সিটিজেনশিপ হওয়া যায়, ন্যাচারালাইজেশনের মাধ্যমে কীভাবে হওয়া যায়, এরকম নানান ধরনের এমসিকিউ প্রশ্ন এখান থেকে হয়। তো ডেসক্রিপটিভ রাইটিংয়ের সময় এরকম দেওয়া হতে পারে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাকে একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হবে, যে মুসলিম বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন কমিউনিটির যারা মানুষ, যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসতে চাইবেন, তাদেরকে 2014 আগে পর্যন্ত যারা এসেছেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে, এবং তারপরেও যারা আসতে চাইবেন তাদেরকেও কিন্তু সিটিজেনশিপ দেওয়া হবে। তো এই সমস্ত বিষয়, এটা কি আমাদের সংবিধানের দিক থেকে আমরা এটাকে কি মেনে নিতে পারি? ফান্ডামেন্টাল রাইটসের কি লঙ্ঘন এটা নয়? সেটা নিয়ে এখনও কেস চলছে। তো সেই সব বিষয় নিয়ে কিন্তু এখানে খুব সুন্দর প্রশ্ন এখান থেকে করা হতে পারে। এইগুলো সব আমরা উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে নিউজ পেপারের আর্টিকেলে, নিউজ পেপারের যে সমস্ত এডিটোরিয়াল লেখা হয়, এরকম নানা রকম বিষয় নিয়ে কিন্তু সেখানে আলোচনা করে, সেগুলো আমরা খুব ভালোভাবে সোর্স মেটেরিয়াল বলতে পারি ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে। এরপর হচ্ছে সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, ফান্ডামেন্টাল রাইটস। 12 থেকে 35 নম্বর আর্টিকেলে আমাদের ভারতীয় নাগরিকদের, ভারতে যারা আসবেন বিদেশি, এদেরকে কি মৌলিক অধিকার দেওয়া হয়েছে, কি কি অধিকার আমরা জন্ম থেকে ভোগ করে থাকি, এবং যেটা লঙ্ঘিত হলে আমরা সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চলে যেতে পারি, সেটা নিয়ে বলা রয়েছে ফান্ডামেন্টাল রাইটসে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমরা এগুলো নিয়েছি, এর কি তাৎপর্য সেটা এখানে বলা হয়েছে। বা এখানে প্রশ্ন হবে যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, এটা কি সঠিক, এটা কি ঠিক করা হয়েছে নাকি এটা ভুল? এই সমস্ত জিনিস কিন্তু এখানে ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে আসতে পারে। অজস্র প্রশ্ন এখানে কিন্তু এমসিকিউতে আসে, প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে এখানে প্রশ্ন আসে। WBCS এর আমরা যদি প্রিলিমস মেন্স দেখি, ফান্ডামেন্টাল রাইটস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসে। সুতরাং এখানে কোনো জায়গাতেই কিন্তু বাদ দেওয়ার তো জায়গাই নেই। এছাড়া রিট রয়েছে, কি কি রিট জারি করা হয়, সংবিধান আমাদের কি কি রিট জারি করে, যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হয় তাহলে কি কি রিট জারি করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের সেই ফান্ডামেন্টাল রাইটটাকে ফিরিয়ে দেয়, সেইগুলো সরাসরি সেই রিটগুলো নিয়ে লিখতে দেওয়া হতে পারে ডেসক্রিপটিভ রাইটিংয়ে। এমসিকিউ তো হয়। তো এরকম ধরনের প্রশ্ন এখান থেকে হয়। এরপর আসছে ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে ডেসক্রিপটিভ রাইটিংয়ে কেমন প্রশ্ন হবে, যে আমাদের সংবিধান প্রণেতারা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিটাকে রাখেননি সংবিধানে, পরবর্তীকালে সেটা এসেছে। এখানে যেমন এখানে দেয়াই রয়েছে ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে কী তফাৎ, ডিফারেন্সিয়েশন এখানে করতে বলা হয়েছে। তো সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সরাসরি এরকম ধরনের পার্থক্য করতে দেওয়া হবে ডেসক্রিপটিভ রাইটিং। ক্রিটিসিজম জানতে হবে, ফান্ডামেন্টাল ডিউটির কী কী ক্রিটিসিজম আছে, কারণ আমরা জানি ফান্ডামেন্টাল ডিউটি মানে কেউ যদি পালন না করে কর্তব্য, তাহলে কিন্তু সেখানে সরাসরি সেটা তার বিরুদ্ধে কেস হয় না। কিছু কিছু আইন আছে কিন্তু সেগুলো সরাসরি খুব একটা প্রযুক্ত হয় না। রিসেন্ট ইস্যু কী কী রয়েছে, এই ধরনের প্রশ্ন এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জড়িয়ে প্রশ্ন এখানে কিন্তু করা হবে। তো সেটাও খুব গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্রকে কী কী নির্দেশ দিচ্ছে আমাদের সংবিধান, যে তুমি এগুলো করবে, আমাদের রাষ্ট্রকে কী কী নির্দেশ দেওয়া রয়েছে। এখান থেকে ডেসক্রিপটিভ রাইটিং কী হবে, যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যদি কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার না মানে, তাহলে কিন্তু সেটা নিয়ে কোর্টে যাওয়া যায় না। কোনো নাগরিক তার মনে হলো যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তার ডিউটিগুলো পালন করছে না, সংবিধানে যা বলা ছিল করছে না, তাহলে কিন্তু কোর্টে কেউ যেতে পারে না। এটা একটা বড় সমালোচনার দিক। কেন যাবে না? যদি যাওয়ার প্রভিশন থাকতো তাহলে কিন্তু অনেক কিছুই কিন্তু স্বেচ্ছাচারিতা রাষ্ট্র করতে পারতো না। তো সেটা নিয়ে একটা সমালোচনামূলক লেখা লিখতে দেওয়া হতে পারে, বা এর সুবিধাজনক দিক কী আছে সেটা লিখতে দেওয়া হতে পারে। কেন আমরা কোনো রাষ্ট্রকে ব্লেম করতে পারি না, আমাদের সংবিধানে কেন এটা করা হয়েছে যে রাষ্ট্রকে প্রেশার দেওয়া যাবে না যদি সে করতে ব্যর্থ হয়। তো এরকম নানানভাবে প্রশ্ন এখান থেকে হবে। এবার সরাসরি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন তো হয়, কোন আর্টিকেলে কি বলা আছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো সরাসরি এখান থেকে প্রশ্ন হয়।
বিভিন্ন মামলাতে এই সম্পর্কিত কী বিষয় বলা হয়েছে সেগুলো, বিভিন্ন যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, লাস্ট যে 97তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2011-তে, সেখানে নতুন এনভায়রনমেন্টের বিষয়টাকে, এনভায়রনমেন্ট রক্ষা করতে হবে সে বিষয়টা আনা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু এখানে নিয়ে আসা হয়। এরপরে চলে আসছে একদম আমাদের কেন্দ্র সরকারের বিষয়, ইউনিয়ন 52 থেকে 73 পর্যন্ত, এখানে রাষ্ট্রপতি দিয়ে শুরু হচ্ছে, তারপরে আমাদের প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি যে পদগুলো রয়েছে তার কী গুরুত্ব রয়েছে ইত্যাদি ইত্যাদি সেগুলো এখানে বলা রয়েছে। অ্যাটর্নি জেনারেল, আপ টু অ্যাটর্নি জেনারেল পর্যন্ত বলা রয়েছে, সর্বোচ্চ আইন অফিসার পর্যন্ত বলা রয়েছে। তো এখান থেকেও বিভিন্নভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হবে। ডাইরেক্ট এমসিকিউ তো হয়, প্রচুর হয়। কোন আর্টিকেলে কী বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কী ক্ষমতা, রাষ্ট্রপতির কী ক্ষমতা, অজস্র প্রশ্ন রাষ্ট্রপতি থেকে হয়। 123 নম্বর আর্টিকেলে কী বলা আছে ইত্যাদি ইত্যাদি ডিটেলসে এখানে আমাদের জানতে হয়। তো একটা প্রশ্ন করা হতে পারে যে রাষ্ট্রপতি তো নামমাত্র একটা পদ, তো এই পদটা কি রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল? কেন আমাদের রাষ্ট্রপতি পদটা আছে? নাও থাকতে পারত, না থাকলে কিছু কিছু সেরকম ক্ষতি হতো না, কারণ তার তো ভূমিকা খুব নগণ্য। তাহলে কি যুক্তিতে এটা রাখা হয়েছে, সেটা সপক্ষে যুক্তি দাও বা বিপক্ষে যুক্তি দাও, এরকম কিছু প্রশ্ন এখান থেকে হতে পারে। বা প্রধানমন্ত্রীর যে এত ক্ষমতা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর কি এতটা ক্ষমতা দেওয়া ঠিক হয়েছে? আমাদের একটা গণতান্ত্রিক দেশে একটা প্রধানমন্ত্রীর হাতে বিরাট বড় ক্ষমতা, সেটা কি দেওয়া ঠিক হয়েছে? এরকম ধরনের কিন্তু সমালোচনামূলক প্রশ্ন প্রচুর পরিমাণে পলিটিতে হতে পারে। সেম জিনিস এখানে ইউনিয়ন আর তারপরে স্টেটের বিষয়টা রয়েছে, স্টেটের বিষয়টা এখানে মিস হয়েছে। যাই হোক, ইউনিয়ন আর স্টেটের কিন্তু পরপর দুটো অংশ রয়েছে, আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। রাজ্য সরকারের তো একই জিনিস, গভর্নরের পাওয়ার, মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা ইত্যাদি বিষয়। তো সেখান থেকে কিন্তু একই ধরনের প্রশ্ন হতে পারে যে মুখ্যমন্ত্রীর হাতে যে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে বা এই ধরনের এই যে সিস্টেমটা, এর মধ্যে, এই সিস্টেমের মধ্যে কি গলদ আছে সেটাকে খুঁজে বের করা, বা আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের যে ক্ষমতাগুলো তার মধ্যে কি তফাৎ রয়েছে। আমরা জানি আমাদের ফেডারেল সিস্টেম কিছুটা আছে, কোয়াসি ফেডারাল বলা হয়, আধাযুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থা বলা হয়। সেই আধাযুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থাতে রাজ্য সরকার কি কোন কোন জায়গাতে বঞ্চিত হয়, বা তার ক্ষমতা কম বলে কি কি সমস্যার সম্মুখীন হয়, এইগুলো এখান থেকে প্রশ্ন হবে। তো খুব ইন্টারেস্টিং, আমরা পড়ার সময়তে এগুলো জেনে যাব যাতে করে আমরা দুটোই করতে পারি। এরপর হচ্ছে পার্লামেন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন এখান থেকে হয়। ফান্ডামেন্টাল রাইটসের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পার্লামেন্ট, কারণ আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমাদের গণতন্ত্র এখান থেকেই হয়, এখান থেকে নিয়ন্ত্রিত হয়, আইনগুলো এখান থেকেই তৈরি হয়, আমাদের দেশে এরাই চালায়। তো সেটা আমাদের ডিটেলসে জানতে হবে, কার কী ফাংশনস রয়েছে, আমাদের লোকসভা রাজ্যসভার কী বৈশিষ্ট্য রয়েছে, কী ক্ষমতা রয়েছে ইত্যাদি ইত্যাদি ডিটেলস এখানে জানতে হবে। এই যে অ্যান্টি ডিফেকশন ল, দল ত্যাগ বিরোধী আইন, একজন ব্যক্তি একটা দলে হয়ে জিতে এসে অন্য দলে চলে যাচ্ছে, এই ঘটনা আমরা আকছার দেখি। তো এটা কতটা ফলপ্রসূ, অ্যান্টি ডিফেকশন যে লটা রয়েছে, আইনটা যে রয়েছে, সেটা কতটা ফলপ্রসূ হয় বা এর সমালোচনা আছে। এখানে বলা আছে যে কোনো একটা দলের যদি 2/3 মেম্বার, 2/3 মেম্বার যদি অন্য দলে চলে যায়, সেটা কিন্তু অ্যান্টি ডিফেকশন ল এর মধ্যে আসবে না, সেটাকে বলে মার্জার। তো সেইটার ফাঁক ধরে অনেক রাজ্যে কিন্তু সরকার পড়ে যায়, অন্য দলে চলে যায় ম্যাক্সিমাম এমএলএ। তো এর কি রেমিডিজ রয়েছে, এর কি সমাধান রয়েছে, এইগুলো আমাদেরকে কিন্তু ডিটেলসে বুঝতে হবে। আমরা যখনই পড়ছি ফ্যাকচুয়াল তো ইনফরমেশন আমরা কালেক্ট করছি এখান থেকে। 10 শিডিউলটা কবে আনা হয়েছিল 1985-এ, সেই সময় কে প্রধানমন্ত্রী ছিলেন, রাজীব গান্ধী, এরকম ধরনের অজস্র প্রশ্ন এখানে কিন্তু, কততম সংবিধান সংশোধনীতে এটা আনা হয়েছিল, এরকম ধরনের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে আমরা জানি। তো এটা অ্যান্টি ডিফেকশন লয়ের কথা বললাম। যাই হোক, 10 শিডিউলে এখানে বলা আছে, এটাও জিজ্ঞাসা করা হয়। লোকসভা রাজ্যসভা নানান ধরনের এমসিকিউ এখানে থেকে হয়। তো আমি এখানে খুব বেশি ডিটেলসে এখন যাচ্ছি না, আমরা যখন পড়বো চ্যাপ্টার্স ধরে তখন এখানে ডিটেলসে জেনে যাব। জুডিশিয়ারির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টে তাদের কি পাওয়ার রয়েছে, কোয়ালিফিকেশান কি লাগে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, এরকম ধরনের অজস্র এমসিকিউ প্রশ্ন এখান থেকে হয়। এবার আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে যে আমাদের জুডিশিয়ারিকে এক্সিকিউটিভদের থেকে আলাদা রাখতে হবে। তো সেটা কতটা ফলপ্রসূ হয়েছে, বা সেটা ফলপ্রসূ করতে গিয়ে জুডিশিয়ারিতে যে অ্যাপয়েন্টমেন্ট হয় এটা কিন্তু জুডিশিয়ারি নিজেই করে, যারা বিচারক হন বিচারকরাই ঠিক করেন কে বিচারক হবে। তো সেক্ষেত্রে কিছু স্বজন পোষণ, কিছু পার্সিয়ালিটি কি তারা করেন না, তার কি এফেক্ট হয়, এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে।
জুডিশিয়ারির ক্ষেত্রে এগুলো সমালোচনামূলক লেখা এখানে লিখতে দেওয়া হতে পারে। বা সরাসরি প্রশ্ন হতে পারে যে হাইকোর্টের নিজস্ব এলাকা কোনগুলো, সুপ্রিম কোর্টের নিজস্ব এলাকা কোনগুলো, এক্সক্লুসিভ জুরিসডিকশন যেটাকে বলা হয় সেগুলো কোনগুলো, সরাসরি ডাইরেক্ট কোশ্চেন এখানে হতে পারে। স্টেট গভর্নমেন্টের কথা বলা আছে, স্টেট এক্সিকিউটিভের কথা বলা আছে, এটা একটু আগে বলছিলাম, একই জিনিস। স্টেট লেজিসলেচার, স্পেশাল এরিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশনগুলো অর্থাৎ 5th এবং 6th শিডিউলে কিছু ট্রাইবাল এরিয়া কথা বলা রয়েছে, সেখানে কীরকম অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা একটু আলাদা, কেন্দ্র সরকার রাজ্য সরকারের সেখানে প্রভাব সীমিত, এখানকার যারা ট্রাইবাল আদিবাসী যারা মানুষ তাদের হাতে প্রচুর ক্ষমতা দেওয়া রয়েছে, গভর্নমেন্ট কিন্তু সেখানে সরাসরি নিয়ন্ত্রণ করে না, প্রেসিডেন্টের হয়ে গভর্নর সেখানে শাসন করে, তবে মূল ক্ষমতা কিন্তু সেখানকার সাধারণ মানুষদের হাতে থাকে। তো এই যে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম এইগুলো কোথায় কোথায় আছে এবং তার কি নিয়ম আছে সেগুলো থেকে এখানে প্রশ্ন হবে, এমসিকিউ প্রচুর হয়ে থাকে এখান থেকে। এমার্জেন্সি নিয়ে অনেক লেখা এখান থেকে আমাদের জানতে হবে, এমার্জেন্সি কি বলা রয়েছে, কোন কোন আর্টিকেলে বলা রয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের জানা কম বেশি, কিন্তু এখান থেকে ডেসক্রিপটিভ রাইটিং কেমন হতে পারে। লাস্ট আমাদের এমার্জেন্সি হয়েছিল 1975-এ ন্যাশনাল এমার্জেন্সি, তারপর থেকে আর কেন হয়নি বা কি এমন চেঞ্জেস নিয়ে আসা হয়েছিল 1978-এ যাতে করে আর নতুন করে এমার্জেন্সি ডাকাটা খুব সহজ হয়নি, বা এমার্জেন্সি ডাকার যে সিস্টেম সেটা কি এখনো পর্যন্ত ঠিক আছে, সরাসরি প্রশ্ন হতে পারে, বা এমার্জেন্সি নিয়ে ডাইরেক্ট লিখতে দেওয়া হতে পারে, আর্টিকেল 360 কি বলা রয়েছে সেটাকে এক্সপ্লেন করতে দেওয়া হতে পারে, আর্টিকেল 352 কি বলা রয়েছে সেটাকে এক্সপ্লেন করতে দেওয়া হতে পারে। তো এরকম ধরনের প্রশ্ন এখানে হতে পারে। পঞ্চায়েতি রাজ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, প্রচুর এমসিকিউ হয় পঞ্চায়েত সম্পর্কে। তো সেই সিস্টেমটা কতটা উন্নত সিস্টেম এবং এটা 3 টায়ার যে সিস্টেমটা রয়েছে তার ফলে আমাদের গ্রাসরুট লেভেলে কি কি উন্নতি হয়েছে বা এখনও কি কি করা যেতে পারে সেসব প্রশ্ন এখান থেকে হবে। এবার এখানে কিছু কনস্টিটিউশনাল বডিজ রয়েছে অর্থাৎ সংবিধান স্বীকৃত সংস্থা সেইগুলো রয়েছে, ইউপিএসসি, ইলেকশন কমিশন থেকে অনেক প্রশ্ন এখান থেকে হতে পারে। আমাদের ইলেকশন কমিশন হচ্ছে একটা নিরপেক্ষ বডি, কিন্তু তারা কি আদতেই সেই নিরপেক্ষতাটা সবসময় বজায় রাখতে পারে, নাকি তারা কোথাও একটা বায়াস করে থাকে, পক্ষপাতিত্ব করে থাকে কিছুটা, এরকম প্রশ্ন হতে পারে এখান থেকে। বা এটা একটা 3 মেম্বার বডি, সেখানে কি আরও মেম্বার আসার প্রয়োজন আছে, কি এফেক্ট রয়েছে এটা আমাদের পলিটিতে, এরকম ধরনের অজস্র প্রশ্ন এখান থেকে হবে। আর এর সাথে অবশ্যই আসবে কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাট প্রেজেন্ট আমরা জানি, বর্তমান সময় কিন্তু পলিটিতে প্রচুর চেঞ্জেস করা হয়েছে, আইপিসি সিআরপিসি চেঞ্জ করে দেওয়া হয়েছে অনেক কিছু, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় দণ্ড সংহিতা এরকম নামকরণ করা হয়েছে, সেখানে বেশ কিছু নতুন নতুন জিনিস এসেছে, নতুন নতুন প্রভিশন সেখানে যুক্ত হয়েছে, সেগুলো কী কী সেটা আমাদের জানতে হবে। ইউনিফর্ম সিভিল কোডের কথা চলছে দীর্ঘদিন ধরে, সেটা কি, বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কতটা ফলপ্রসূ, তার কি আলোচনা রয়েছে, সেটা অজস্র কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটিতে যেসব চেঞ্জেস আসছে, নতুন নতুন জাজমেন্ট আসছে ইম্পর্টেন্ট, সেগুলো জানতে হবে। তো এটা একটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ জায়গা। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা হবে পলিটির ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু যখনই পড়ব তখনই আমরা কিন্তু প্রশ্ন রাখবো যে কেন এটা হয়েছে, তাহলে আমরা সেটা বুঝতে পারবো আরও ভালোভাবে। এবং তার সাথে সাথে আমাদের নিউজ পেপারে যেসব বিষয়গুলো আসছে সেগুলো কিন্তু নজর রাখতে হবে, পলিটিতে কানেক্ট করতে হবে আমরা যেটা বাস্তবে পড়ছি সেটার সাথে কি বাস্তবের সাথে কি রিলেশন রয়েছে বইয়ের সাথে। তো সেটা এই দৃষ্টিভঙ্গিতে আমরা পলিটি পড়ব এবং তার সাথে সাথে এমসিকিউ সলভ করব, প্রিলিমসের জন্য, মেন্সের জন্য ডেসক্রিপটিভ রাইটিং, এখান থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো দেখব, বিগত বছর ইউপিএসসিতে যে প্রশ্ন এগুলো এসছে সেখানে তার কি আনসার হতে পারে সেগুলো দেখব। তো এগুলো করলে আমরা কিন্তু একটা ওভারঅল প্রিপারেশন পলিটি থেকে করতে পারবো। তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।